এখন আমরা কনসোল অ্যাপ্লিকেশন তো দেখলাম রান করে, এটা আপনারা অলরেডি জানেন, বাট আমি জাস্ট রান করে দেখালাম ডটনেট এর পরে কিভাবে কাজ করে। আর আমি ইয়াটা নিয়ে আসি নাই, গ্রাফিক ট্যাবলেটটা নিয়ে আসি নাই, নেক্সট নিয়ে আসবো। যেটা হয় যে আমার বোর্ডে আঁকাআঁকি করার সময় তো দূরে যাওয়ার কারণে আপনার সাউন্ডে একটু প্রবলেম মনে হতে পারে, রাইট? কষ্ট হবে। আমরা আসলে এখন আলোচনা করব মূলত ওয়েব অ্যাপ্লিকেশন, আর যেটাকে আসলে আমরা বলি গতদিন আমি আপনার সাথে প্রেজেন্ট করছিলাম যে ওয়েব অ্যাপ্লিকেশন কিভাবে কাজ করে, সার্ভার এবং ক্লায়েন্ট রিলেশনশিপ। সো ওইটা নিয়ে তো আমার আসলে আর নতুন করে ব্রিফ দেওয়ার কিছু নাই আপনাদেরকে। আমি এখন আপনাদের সাথে আলোচনা করব এমভিসি অ্যাপ্লিকেশন কিভাবে কাজ করে। সো হোয়াট ইজ এ ASP.NET এমভিসি অ্যাপ্লিকেশন এবং এমভিসি অ্যাপ্লিকেশন কিভাবে কাজ করে, এটা আমি এদিকে তারপরে শোনা যাবে। সো ASP.NET এমভিসি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আগে আমাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে এমভিসি জিনিসটা আসলে কি। এমভিসি যদি আপনি ক্লিয়ার হন তাহলে ASP.NET এমভিসি অ্যাপ্লিকেশন আপনার জন্য কঠিন কিছু না। প্রথমে আসি এমভিসি পার্ট গুলো নিয়ে একটু কথাবার্তা বলি। হ্যাঁ, কম্পোনেন্টস কি কি আছে? কন্ট্রোলার, মডেল এবং ভিউ। সো এমভিসি মূলত একটা প্যাটার্ন, রাইট? এমভিসি কে একটা আসলে আমরা বলি প্যাটার্ন। এই এমভিসির উপরে এই প্যাটার্নকে ইউজ করে আমরা যে অ্যাপ্লিকেশন টেকনোলজি ইউজ করি সেটা হচ্ছে ASP.NET এমভিসি। আর যেহেতু আমরা .NET কোরে কাজ করছি, সো এই জন্য এটার নাম হচ্ছে কি ASP.NET Core MVC। বাট ASP.NET MVC যেটা, সেটার সাথে কোরের MVC খুব বেশি কনসেপচুয়াল পার্থক্য নাই। এবার আমরা যদি বলি এক এক করে কন্ট্রোলার, মডেল এবং ভিউ কোনটা আসলে কি এবং কার রেসপন্সিবিলিটি কি, তাহলে আপনার কাছে এটা পরিষ্কার হয়ে যাবে। প্রথমে আসি একটা MVC অ্যাপ্লিকেশনে কন্ট্রোলার আসলে কি ভূমিকা পালন করে। যে কোনো ধরনের রিকোয়েস্ট একটা এমভিসি অ্যাপ্লিকেশন আসে আসলে প্রথমে কন্ট্রোলারের কাছে। সেটা যদি অ্যাপ্লিকেশনের ভিতর দিক থেকে আসে অথবা বাইরে থেকে আসে, যেখান থেকেই আসুক না কেন, যে কোনো ধরনের রিকোয়েস্ট আসবে কন্ট্রোলারের কাছে। তো আমার যদি আমি বলি যে আমার ক্লায়েন্ট থেকে কোনো রিকোয়েস্ট আসলে সেই রিকোয়েস্টটা প্রথমে হ্যান্ডেল করবে কে? কন্ট্রোলার। আর যদি আমি মনে করি যে না, আমি ধরেন কোনো একটা অ্যাপ্লিকেশনের ভিতর থেকে আরেকটা জায়গায় রিকোয়েস্ট পাঠাতে যাচ্ছি, সেটাও কোনো না কোনো কন্ট্রোলারই হ্যান্ডেল করবে। সো কন্ট্রোলারের মূল কাজ কি? রিকোয়েস্ট হ্যান্ডেল করা। ক্লিয়ার? এবং দিস ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ কন্ট্রোলার টু হ্যান্ডেল রিকোয়েস্ট। নাও কন্ট্রোলার আর যে কাজটা করে সেটা হচ্ছে রিকোয়েস্ট হ্যান্ডেল করা বলতে আসলে কি বোঝায়? হোয়াট ইজ দ্য মিনিং অফ হ্যান্ডলিং রিকোয়েস্ট? মানে সে রেসপন্স পাঠাবে, এটাই তার কাজ। আমি একটা রিকোয়েস্ট রিসিভ করছি অ্যাজ এ কন্ট্রোলার, তার মানে আমার কাজও হচ্ছে এটা কি, ওই রিকোয়েস্টে কিভাবে প্রসেস করে রেসপন্স হবে সেই জায়গাটাও আমি আসলে মিটিগেট করব, রাইট? বাট কন্ট্রোলার রিকোয়েস্ট হ্যান্ডেল করার পরে এই রিকোয়েস্টটার পার্সপেক্টিভে কন্ট্রোলার ডাটা লাগতে পারে। ডাটা আমি একদম রিয়েল লাইফ एग्जांपल যদি দেই, সাপোজ আপনি এমনি রিয়েলি তো কন্ট্রোলার বলে কোন একটা পজিশন আছে, ইউনিভার্সিটি গুলোতে কন্ট্রোলার পজিশন আছে না, অমুক কন্ট্রোলার তমুক কন্ট্রোলার, ইনস্টিটিউট গুলোতে বিশেষ করে কন্ট্রোলার বলে একটা পজিশন আছে। তো কন্ট্রোলারের যে কোনো ধরনের রিকোয়েস্ট, স্টুডেন্টদের কাছ থেকে যে কোনো ধরনের রিকোয়েস্ট অথবা টিচারদের কাছ থেকে যে কোনো ধরনের রিকোয়েস্ট কোথায় যায়? ওই রিলেভেন্ট কন্ট্রোলারের কাছে যায়। কন্ট্রোলার তারপর ওই রিকোয়েস্টের উপর বেস করে তার রিলেভেন্ট যে এরিয়া আছে সেই রিলেভেন্ট এরিয়াগুলোতে আবার ফরওয়ার্ড করে। ব্যাপারটা তো এইরকমই। তো আমরা যখন একটা ওয়েব অ্যাপ্লিকেশনের পার্সপেক্টিভে চিন্তা করছি, তো যে কোনো ধরনের রিকোয়েস্ট আমি কন্ট্রোলার ইউজ, তো ওয়েব অ্যাপ্লিকেশন আসলে আমরা কি ধরনের রিকোয়েস্ট করি? কোনো একটা পেজ পাওয়ার জন্য, কোনো একটা পেজ দেখার জন্য, রাইট? সো যখন কন্ট্রোলারের কাছে রিকোয়েস্ট আসে, কন্ট্রোলার জানে যে এই রিকোয়েস্টটা হ্যান্ডেল কিভাবে করতে হবে। সো তার যদি ওই রিকোয়েস্ট রিলেটেড কোনো ডাটা রিলেটেড কোনো ডাটা দরকার হয়, তাহলে সে কমিউনিকেট করে কার সাথে? মডেলের সাথে। কন্ট্রোলার মডেলকে বলে যে অমুক ডাটাটা আমাকে প্রোভাইড করো। সো মডেল ইজ দা ডাটাবেস, না ডাটা প্রোভাইডার।
ডাটাবেস ইজ ডিফারেন্ট থিং। মডেলের বিহাইন্ড ডাটাবেস থাকতে পারে, ফাইল সিস্টেম থাকতে পারে, আরো ইনফ্রাস্ট্রাকচার থাকতে পারে, দ্যাটস ডিফারেন্ট কেস। বাট ডাটা রিলেটেড যে কোনো ধরনের অপারেশন হ্যান্ডেল করবে মডেল, রাইট? আর কন্ট্রোলার এদের এমন হতে পারে যে কন্ট্রোলার ওই মোমেন্টে একটা মডেল বানায় নিচ্ছে, ডাটা বানায় নিচ্ছে, ডাটা ফরম্যাট বানায় নিচ্ছে তার প্রয়োজনের সুবিধার্থে। সো এই যে পোর্শনটা কাজ করে, এটা আসলে কে কাজ করে? মডেল, ডাটা রিলেটেড। অর্থাৎ ডাটা মানে হচ্ছে মডেল, কন্ট্রোলারের পার্সপেক্টিভ থেকে। আর যখন কিনা আমরা কোন একটা রিকোয়েস্টকে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি, রাইট, রিপ্রেজেন্ট করতে চাচ্ছি, অর্থাৎ আর্গুমেন্টে সার্ভ করি, সেই রিপ্রেজেন্টেশনের পারপাসটা সার্ভ করে আসলে ভিউ। সো কন্ট্রোলার জানে ওই রিকোয়েস্টটা কোন ধরনের রিপ্রেজেন্টেশনে দেখাবে বা কোন ধরনের ভিউতে দেখাবে। সো ভিউ ওয়ার্ক আউট করে মূলত রিপ্রেজেন্টেশনে, রাইট? সো রিপ্রেজেন্টেশন বিভিন্ন রকম হতে পারে। আপনি একটা জাস্ট টেক্সট রিপ্রেজেন্ট করলেও করতে পারেন, অথবা পুরো একটা HTML ডকুমেন্টও আপনি রিপ্রেজেন্ট করতে পারেন। সো ভিউ মূলত যে জায়গাটা কাজ করে সেটা হচ্ছে টেমপ্লেট। ভিউ এর কাছে মূলত যে জিনিসটা থাকে সেটা হচ্ছে টেমপ্লেট। যেমন আপনারা আজকে একটা ফর্ম ফিল আপ করলেন, কিসের ফর্ম? রেজিস্ট্রেশন ফর্ম। এখন এই রেজিস্ট্রেশন ফর্মটা তো একটা টেমপ্লেট, একটা ফরম্যাট। এটা যেমন আপনারা এখানে যেমন 8-10 জন আছেন, এই 8-10 জনকে কিন্তু এই ফর্মটা দেওয়া সেম টেমপ্লেট আছে, বাট ডাটা কিন্তু ডিফারেন্ট ডাটা ঢুকছে, রাইট? সো অলরেডি আপনাদের জন্য একটা টেমপ্লেট বানাই রাখা হয়েছে। যদি রেজিস্ট্রেশন করা লাগে তাহলে আপনাদেরকে রেজিস্ট্রেশন ফর্মটা দেওয়া হচ্ছে, আপনি সেই ফর্মে আপনার ডাটাটা ফিল আপ করে দিচ্ছেন। কন্ট্রোলারের কাছেও এই রিপ্রেজেন্টেশনের জন্য এরকম ভিউ বানানো আছে, টেমপ্লেট বানানো আছে, ফরম্যাট বানানো আছে। কন্ট্রোলারকে যখন কোনো রিকোয়েস্ট করা হয়, কন্ট্রোলার জানে কোন ভিউটাতে ইউজ মানে ভিউটা রিপ্রেজেন্ট হবে। আর যদি ওই ভিউ রিলেটেড মডেল লাগে সেটাও কন্ট্রোলার জানে। তো কন্ট্রোলার মডেলকে বলে যে তুমি অমুক ডাটাগুলো আমাকে দাও, এবং সে ওই মডেলটা কার কাছে পাঠায় দেয়? ভিউ এর কাছে। ডাটাটা পাঠায় দেয়, ভিউটা ওই মডেল নিয়ে সাজায় নিজে, ওই টেমপ্লেট অনুযায়ী কোথায় কোথায় কি কি বলবে সেই অনুযায়ী ভিউ নিজেকে সাজায় ফেলে। দেন সেই অনুযায়ী ভিউটা কন্ট্রোলার আলটিমেটলি যে রিকোয়েস্ট করছে সেই রিকোয়েস্টারকে আবার কন্ট্রোলারে গেট ব্যাক করে। এই হচ্ছে এমভিসি, রাইট? সো যদি আমি আরেকবার সাইকেলটা বলি, সেটা হচ্ছে কোন একটা রিকোয়েস্ট আমি কন্ট্রোলারকে করলাম। সাপোজ আমি স্টুডেন্টের লিস্ট দেখতে চাই, আমি লিখলাম আমার ইউআরএল এ www.trainingmanagement.com/studentlist। এটা হচ্ছে আমার একটা রিকোয়েস্ট, কন্ট্রোলারের কাছে আসলে কন্ট্রোলার জানে যে স্টুডেন্ট লিস্ট তাকে চাওয়া হয়েছে। সে তখন মডেলকে বলবে তুমি আমাকে স্টুডেন্ট লিস্ট দাও, এবং সে জানে কোন ক্রাইটেরিয়ার উপর বেস করে স্টুডেন্ট লিস্টটা সে থাকছে। সো মডেল কন্ট্রোলারকে স্টুডেন্ট লিস্ট প্রোভাইড করে। দেন কন্ট্রোলার ওই স্টুডেন্ট লিস্ট আবার ভিউ পে যে টেমপ্লেট সাজানো আছে, লিস্ট কিউ টেবিল বানানো আছে আগে থেকে, টেবিলে জাস্ট ডাটাগুলো গ্যাপ, ডাটাগুলো তার কাছে নাই, ভিউ এর কাছে, রাইট? সো ওই স্টুডেন্ট লিস্টে কি কি ফরম্যাট আছে, মেবি নেম আছে, রেজিস্ট্রেশন নাম্বার আছে, ফোন নাম্বার আছে, আরো ইনফরমেশন আছে, কোথায় কোথায় কি কি বলবে আগে থেকে টেমপ্লেট সাজানো আছে। সো কন্ট্রোলার ভিউতে ওই ডাটাটা পাঠিয়ে দিলে ভিউ জানে কোথায় কোথায় এটা সাজিয়ে দিতে হবে। সো ভিউ ওই মতো করে একটা HTML ফাইল বানায় দিয়ে রিপ্রেজেন্ট করে দিচ্ছে। দ্যাটস অ্যাকচুয়ালি এমভিসি অ্যাপ্লিকেশন। এই জিনিসটা বিভিন্ন ভাবে, এই যে ওয়েব অ্যাপ্লিকেশন আসলে আমরা যেমন আপনারা যদি পিএইচপি ব্যাকগ্রাউন্ড কেউ কাজ করে থাকেন, পিএইচপি তে .php ফাইলেও কিন্তু আমরা পেজই সাজাই, একটা HTML ডকুমেন্টই বানাই, রাইট? একটা রিকোয়েস্ট আসছে, ইউআরএল এ ডাটা আছে কিনা গেট $সাইন গেট দিয়ে আমরা ডাটা ধরি, অথবা পোস্টের মাধ্যমে ডাটা আসছে কিনা $সাইন পোস্ট দিয়ে আমরা ডাটা ধরি। দেন ডাটাবেজে কোনো কোয়েরি করা লাগবে কিনা, তখন আমরা ডাটাবেজে সিলেক্ট অপারেশন চালাই, ডাটাবেজ থেকে কোয়েরি করে নিয়ে আসি। দেন আবার আমরা মাঝে মাঝে পিএইচপি লিখি, মাঝে মাঝে আমরা হচ্ছে আবার HTML লিখি। এভাবে লিখে দিন শেষে আসলে আমরা কি করি, এখানে আসলে একটা HTML ডকুমেন্ট বানানোর ফরম্যাট আমরা তৈরি করে দিন শেষে ওই ডকুমেন্ট আমরা পাঠাই। তো ওই যে .php দিয়ে যে কাজ আমরা করছি সেটাকে বলা আসলে পেজ বেসড অ্যাপ্লিকেশন। সো অ্যাপ্লিকেশন, ওয়েব অ্যাপ্লিকেশন অনেক ভাবেই আসলে হয়, যেমন পেজ বেসড আছে। পেজ বেসড মানে হচ্ছে যেখানে আসলে পেজই সব, রিকোয়েস্ট পেজ হ্যান্ডেল করবে, পেজের কাছে সব ধরনের লজিক লেখা আছে, এবং পেজ সেই রিকোয়েস্ট আলটিমেটলি ফরম্যাট বানায় পেজই পাঠিয়ে দিবে, পেজের কাছে সব লেখা আছে। যেমন পেজ বেসড অ্যাপ্লিকেশনের एग्जांपल হচ্ছে ওয়েব ফর্ম। আমি জানি না আপনারা কেউ ASP.NET ওয়েব ফর্মে কাজ করছেন কিনা, ওয়েব ফর্ম কি আগে কেউ দেখছেন এখানে? তো যারা দেখছেন তাদের কাছে এটা ফ্যামিলিয়ার লাগবে। ওয়েব ফর্মে দেখবেন যে কোনো রিকোয়েস্ট ওই .aspx ফাইলেই রিকোয়েস্ট আসে, এবং ওই aspx ফাইলেই সবকিছু আসলে ওর ডিজাইনার ফাইলে HTML লেখা থাকে, CS ফাইলে
কোডগুলো লেখা থাকে, ফাইনালি ওই একটা পেজই ওই রিকোয়েস্টটাকে একটা HTML ডকুমেন্টে কনভার্ট করে ইউজারের কাছে গেট ব্যাক করে। আচ্ছা, তাহলে এটা ডেস্কটপ সি শার্পের যে ডেস্কটপ অ্যাপ্লিকেশন আছে, এমডিএ প্যারেন্ট যেটা, ওটার মতো কি? ডেস্কটপ অ্যাপ্লিকেশনের কিন্তু ইয়াটা ডিফারেন্ট, মানে ডেস্কটপ অ্যাপ্লিকেশনের ওইটা পেজ বেসড, আপনার সি শার্পের যে উইন্ডোজ ফর্ম সেটাও কিন্তু পেজ বেসড, আর সেখানে যে জায়গাটা নেই সেটা হচ্ছে যে সার্ভার আর ক্লায়েন্টের সেপারেশনটা নেই, যে কারণে এত কাহিনী আসে না। সুন্দর করে আমি একটা ফর্ম পেয়ে যাচ্ছি, ফর্মের অবজেক্ট তৈরি করতেছি, ফর্মের অবজেক্টের কাছে আমি সব পেয়ে যাচ্ছি, আমার ডাটা অলওয়েজ আমার পিসিতে থাকছে। কিন্তু যখন আমি ওয়েব অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করছি, ক্লায়েন্ট ডিফারেন্ট এরিয়াতে আছে, সার্ভার ডিফারেন্ট এরিয়াতে আছে, সো ওই রিকোয়েস্টটা কিভাবে হ্যান্ডেল হবে এটা কিন্তু সার্ভারকে ম্যানেজ করতে হবে। এই জন্য সার্ভার অ্যাপ্লিকেশন আপনি কিভাবে বানাচ্ছেন এই ফরম্যাটটার জায়গায় প্যাটার্নটা চেঞ্জ হয়, যেমন পেজ বেসড ওয়েব ফর্ম অথবা পিএইচপি সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন, পিএইচপি ফরম্যাটের যে অ্যাপ্লিকেশন সেটাও পেজ বেসড। আবার এমভিসি বেসড অ্যাপ্লিকেশন, যেমন আমরা এখন ASP.NET এমভিসি কাজ করছি, অর্থাৎ কিভাবে আসলে রিকোয়েস্টটা আলটিমেটলি প্রসেস হয়ে একটা HTML ডকুমেন্ট তৈরি হবে, দিন শেষে ডাইনামিক HTML ডকুমেন্ট তৈরি হবে, এটাই আসলে ওয়েব অ্যাপ্লিকেশনের মেইন গোল। ওয়েব অ্যাপ্লিকেশন আসলে ওই জায়গাটাতেই কাজ করে যে আমি দিন শেষে কি কি প্রসেসের থ্রুতে একটা ডাইনামিক HTML পেজ বানাই দিতে পারি, বিকজ ক্লায়েন্ট সাইডে বসে HTML আমি লিখতে পারি কিন্তু সেটা ডাইনামিক না, ওটা তো জাস্ট সিম্পল একটা, আপনি একটা HTML পেজ আপনার পিসিতে বসে আপনি ওপেন করতে পারেন না, পারেন, কিন্তু সেটা কি ডাইনামিক? নতুন একটা কাস্টমার নিউজিল্যান্ডে বসে অ্যাড হয়েছে, সেটাকে আপনি এখানে বসে পাবেন? আপনি তো যে কাস্টমারকে যেভাবে দেখাইছেন সেভাবে ওই পেজটা সেজে বসে আছে, কিন্তু আমি রেগুলার বেসিসে আপডেটেড ডাটা চাচ্ছি, তার মানে অবশ্যই আমার একটা সেন্ট্রালাইজ লোকেশন লাগবে, সার্ভার লাগবে, যেখানে আসলে অ্যাপ্লিকেশনটা বসানো আছে, রেগুলার বেসিসে ওর কাছে গিয়ে ডাটাগুলো গিয়ে পড়তেছে, এবং যে ইউজার যেখান থেকে দরকার সেখান থেকে ডাটাগুলো রিপ্রেজেন্টেশন দেখতে পাচ্ছে। ওয়েব অ্যাপ্লিকেশন তো আসলে মূল পারপাসটা এটাই। না হলে ডেস্কটপ অ্যাপ্লিকেশন যদি আমার কাজ হয়ে যায়, যদি আমার এই পিসি সব হয়, রাইট? সো কন্ট্রোলার, মডেল এবং ভিউ, এইখানে যে জিনিসটা আসলে কাজ করে সেটা হচ্ছে সেপারেশন অফ কনসার্ন, এটাকে বলা হয় সেপারেশন, আমি জিনিসগুলোকে দায়িত্বগুলো সেপারেট করে দিয়েছি, এবং এর ফলে এমভিসি তে আসলে বেশি ইজি লাগবে, ডেভেলপারের জন্য ইজিয়ার টু ইউজ। এই কারণে যারা ডেভেলপার বেস আমরা আছি কমিউনিটি, আমরা আসলে এমভিসি টাকে ওয়েল অ্যাডাপ্ট করে নিয়েছি। কারণ পেজ বেস ম্যানেজ করা ডিফিকাল্ট, কখন ডিফিকাল্ট? প্রথমবার লেখা কোনো সফটওয়্যার ডিফিকাল্ট, প্রথমবার আপনি যা খুশি তাই দিয়ে সফটওয়্যার বানাতে পারেন, জোড়া তালি দিয়ে বাস ফ্যান যা কিছু আছে একটা সফটওয়্যার আমি বানাই ফেলতে পারি। পরবর্তী ধাপে যখন একটা সফটওয়্যার কিন্তু একটা গাছের মতো, আপনি প্রথমবার একটা চারা কাউকে দিয়ে বললেন এই যে সফটওয়্যার দিয়ে দিলাম হয়ে গেল, নো। সফটওয়্যার সে পাওয়ার পরে ওইটা সে বেনিফিট যখন পাওয়া শুরু করবে, সে তখন তার রিকোয়ারমেন্ট আরো যাবে, আরো যাবে, রাইট? এবং সফটওয়্যারদের ক্ষেত্রে একটা জিনিসই কনস্ট্যান্ট, সেটা হচ্ছে কি? চেঞ্জ, রাইট? সফটওয়্যারের ক্ষেত্রে একটা জিনিসই কনস্ট্যান্ট, সেটা হচ্ছে চেঞ্জ। আপনি যখন একটা সফটওয়্যার কাউকে দিবেন, এই জিনিসটার এগেইনস্টে সে তার বিজনেস গ্রো করবে, অথবা তার ভ্যালু এর জায়গা যতই গ্রো করা শুরু করবে, তার রিকোয়ারমেন্ট কিন্তু আসা শুরু করবে, এবং সফটওয়্যার বাড়ে হচ্ছে যেদিকে রিকোয়ারমেন্ট বেশি, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী সফটওয়্যার গ্রো করে গাছের মতো। তো তার মানে হচ্ছে সফটওয়্যারের মূল যে এরিয়াটা, অ্যাপ্লিকেশনের মূল যে এরিয়াটা, সেটা হচ্ছে রিকোয়ারমেন্ট এর এগেইনস্টে এটাকে চেঞ্জ করতে পারার ক্যাপাবিলিটি দেওয়া, মেইনটেনেন্স করতে পারার ক্যাপাবিলিটি দেওয়া। সেই জায়গাটাতে আসলে এমভিসি খুব ভালোভাবে কাজ করতে পারে, বিকজ আমি জানি কন্ট্রোলার পার্ট কতটুকু, ও শুধু রিকোয়েস্ট হ্যান্ডেল করবে, সো ওই রিলেটেড কোডগুলো আমি কন্ট্রোলারের কাছে রেখে দিব। আমি জানি ভিউ এর পার্ট শুধুমাত্র রিপ্রেজেন্টেশন নিয়ে কাজ করে, তার মানে ওই রিলেটেড কোডগুলো আমি ভিউ এর কাছে রেখে দিচ্ছি। আমি জানি মডেল শুধুমাত্র ডাটা নিয়ে কাজ করে, তার মানে ওই রিলেটেড কোডগুলো আমি মডেলের কাছে রেখে দিচ্ছি। যখন যে এরিয়াতে চেঞ্জ আসছে আমি জানি কোথায় নক করতে হবে। দ্যাটস ইম্পর্টেন্ট ফর সফটওয়্যার। আমরা ফোল্ডার আকারে যে আমাদের সলিউশন ফাইল সাজাই, এর মূল কারণই হচ্ছে এটা, যাতে আমি বুঝতে পারি রিকোয়ারমেন্টটা কোথায় গিয়ে আমার ইমপ্যাক্ট ফেলতে হবে। আমি কি বুঝাতে পারছি? ফাইন। সো এমভিসি আবারও যদি আমি সামারিটা নিই, কন্ট্রোলার মূলত কাজ করে হচ্ছে রিকোয়েস্ট হ্যান্ডলিং, এবং কন্ট্রোলার মূলত সিনক্রোনাইজ করে অর মিটিগেট করে বিটুইন মডেল এবং ভিউ এর ভিতরে, সে আসলে একটা কমিউনিকেশন নিজের থেকে বিল্ড আপ করে, বা সেইটা ম্যানেজ করতে পারে। ভিউ শুধুমাত্র ডাটা রিপ্রেজেন্টেশন নিয়ে কাজ করে, ইভেন ভিউ মডেলকে চেনে না, ভিউ এর জন্য মডেল নির্ধারিত, ভিউ এর কাছে বলে দেওয়া হয় যে তোমার মডেল হচ্ছে অমুক, ও শুধু ওই মডেলটাকে চিনবে, এর বাইরে সে অন্য কোনো মডেল নিয়ে কোনো কাজ করবে না। ইভেন ভিউ কোনো সময় মডেলের কাছে বলে না যে তুমি আমাকে ডাটা দাও,
তা বলা উচিত না, ভায়োলেশন। কন্ট্রোলার তাকে যে ডাটা পাঠাবে সেই ডাটা নিয়ে সে সাজবে। ভিউ নিজে দায়িত্ব নিয়ে কোনো সময় বলবে না মডেল তুমি আমাকে ডাটা দাও, রাইট? তাহলে ওই ESP.NET পুরোটা হচ্ছে কন্ট্রোলারের ভিতরে থাকবে। নো, সবকিছু মিলাই এসপিরনের বেসিক সবকিছু মিলাই একটা পার্টের একটা দায়িত্ব আছে। আমি যদি সবকিছু কন্ট্রোলারে লিখে দিই তাহলে ভিউ তার দায়িত্ব মানে নেই। সব অপারেশন গুলো হচ্ছে হ্যাঁ, কন্ট্রোলারের। মানে লজিক্যাল রিকোয়েস্ট হ্যান্ডলিং, নট সব অপারেশন। আবার বলে রিকোয়েস্ট রিলেটেড যত ধরনের অপারেশন আছে এএসপি এর এমবিসি পার্সপেক্টিভে সেটা হচ্ছে কন্ট্রোলারে। মডেল হচ্ছে ডাটা নিয়ে কাজ করবে, ভিউ হচ্ছে রিপ্রেজেন্টেশন নিয়ে কাজ করবে। দ্যাটস অ্যাকচুয়ালি এএসপি ডট দ্যাটস অ্যাকচুয়ালি এমবিসি অ্যাপ্লিকেশন, রাইট? এবং আমরা ডাটাবেস থেকে ডাটা আনি, রাইট? ডাটাবেস থেকে ডাটা আমরা তুলে নিয়ে আসি, আমরা ফাইল সিস্টেম থেকে ডাটা তুলে নিয়ে আসি, এবং এইটার জন্য আমরা কিন্তু অনেক সময় অনেক ধরনের কোড লিখি ক্রুড অপারেশন করার জন্য। এর উপরে আমরা একটা লেয়ার বসাই না, ক্রুড লেয়ার, যে আসলে কি করবে ইনসার্ট আপডেট ডিলিটেড কোড লিখবে রিলেটেড, এবং ফাইনালি আমি যদি কোনো কিছু গেট করতে চাই যে আমাকে একটা ফাইল দিবে মডেল ফাইল, সেটা তো মডেল। সো এমভিসি কিন্তু যদি আমি ASP.NET এমভিসির পার্সপেক্টিভে পুরো ওয়ার্ল্ডটা দেখি, কারণ এমভিসি তো এই জিনিসগুলোকে চেনে না, ডাটাবেস কি জিনিস চেনে না, সে ক্রুড অপারেশন চেনে না, রাইট? এমভিসি পুরো জিনিস পুরো দুনিয়াটাকে দেখে কিভাবে মডেল ভিউ কন্ট্রোলার। সে পুরো ওয়ার্ল্ডটাকে ডিফাইন করবে হচ্ছে কি হয় এটা মডেল নালে ভিউ নালে কন্ট্রোলার। যার যেরকম দুনিয়া সে কিন্তু দুনিয়াটাকে সেভাবেই দেখে, পার্সপেক্টিভটা তো ওইভাবে আসে। সো এই যে ক্রুড অপারেশন আপনি যাই লিখছেন, তবে এর উপরে বেস করে আমরা আরো লিখি কি রকম, ধরেন ক্রুড অপারেশনের জন্য আপনি ডাটাবেজে অপারেশন করছেন, এখন ইনসার্ট আপডেট ডিলিট করার জন্য আপনার অনেক সময় অ্যাপ্লিকেশনের যেটাকে আমরা বলি বিজনেস লজিক। সাপোজ আপনি একটা ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে কাজ করছেন, এখন স্টুডেন্ট রেজিস্ট্রেশন হবে, এখন স্টুডেন্ট রেজিস্ট্রেশনের সময় ইমেল ইউনিক হতে পারবে কি পারবে না, এই ডিসিশনটা আমার তো নিতে হয়। আমি তাহলে ইমেল ইউনিক হলে আমি সেট করতে দিব, না হলে দিব না সেট করতে, এই ডিসিশনটা কিন্তু কন্ট্রোলার নিবে না। কন্ট্রোলার শুধু নিবে কতটুকু ডিসিশন, ইউজারের রিকোয়েস্টটা আমি ফার্দার প্রসেস করব কিনা। তাহলে এই ডিসিশনটা আমার নিচে কি অ্যাপ্লিকেশন কোর বলে একটা অংশ আছে, আমি কি বুঝাতে পারতেছি, যেখানে আসলে আমার মূলত বিজনেস লজিক গুলো লেখা আর অ্যাপ্লিকেশন লজিক এটাই বলে। দিন শেষে ওই লজিক গুলো যদি ডান হয় দেন আমি ডাটা হয় ডাটাবেজে ইনসার্ট করে ক্রুড অপারেশন অথবা গেট করতে পারছি অথবা আপডেট করতে পারছি। এই অংশটুকু এখন আমার এমভিসি অ্যাপ্লিকেশনের পার্সপেক্টিভে আসলে কি, ও কিভাবে চেনে এটা কি মডেল নাকি ভিউ নাকি কন্ট্রোলার? নো, দিস ইজ টোটালি মডেল। এখানে ডাটা অপারেশন ছাড়া কিছু হচ্ছে না, আপনি খেয়াল করে দেখেন। দিন শেষে আমি কোনো একটা ডাটা পাচ্ছি অথবা এর কাছে ডাটা প্রোভাইড করছি। সো কন্ট্রোলারের পার্সপেক্টিভে এই টোটালটাই হচ্ছে আসলে একটা মডেল অপারেশন। বিহাইন্ড দ্য সিনে আমরা আরো অনেক বড় কিছু বানাচ্ছি, সেটা পরে বিষয়। কন্ট্রোলার পার্সপেক্টিভে এগুলো হচ্ছে সবই মডেল। আমি কি বুঝাতে পারছি? এক কথায় আমি সংজ্ঞা দিই, মডেল ইজ এ ক্লাস। মডেল হচ্ছে একটা ক্লাস যে আসলে ডাটাকে রিপ্রেজেন্ট করে। যেমন এমপ্লয়ি, আমি যদি ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে কথা বলি, স্টুডেন্ট এটা একটা মডেল, কোর্স এটা একটা মডেল, টিচার এটা একটা মডেল, রাইট? মেবি রেজিস্ট্রেশন এটা একটা মডেল। আমি বুঝাতে পারছি সবাইকে? ডেটা যে জায়গায় আছে সেটা রাইট, আমার ডাটাকে রিপ্রেজেন্ট করে এরকম একটা ক্লাসকে আমরা সিম্পলি মডেল বলছি। এবার আসেন ASP.NET MVC কিভাবে আসলে রিকোয়েস্ট হ্যান্ডেল করে এবং কিভাবে পুরো সাইকেলটা সে প্রসেস করে সেই জিনিসটা আমরা ক্লিয়ার করি। এখানে তো আমরা ক্লিয়ার, কারো কোনো কনফিউশন আছে এখানে? ফাইন। ওকে, সো আমরা সেই আগের মডেলে থাকি। সো দিস ইজ আওয়ার সার্ভার, রাইট? এন্ড
this is our client. So সার্ভার মূলত আসলে কি আমরা জানি একটা পিসি যার কাছে তার নিজস্ব প্রসেসর আছে, র‍্যাম আছে, পাওয়ারফুল পিসি অথবা নরমাল পিসি যেটাই হোক না কেন, এই সার্ভারের কাছে একটা সফটওয়্যার থাকে যেটাকে আমরা বলি সার্ভার অ্যাপ। সেটা হতে পারে আইআইএস, সেটা হতে পারে অ্যাপাচি, সেটা হতে পারে এনজিনস অথবা অন্য কিছু, রাইট? এগুলো কি? এগুলো হচ্ছে সার্ভার অ্যাপ। অ্যাপাচি নাম তো পরিচিত নিশ্চয়ই, পিএইচপি যেটার উপর আমরা রাখি। আইএস হচ্ছে ডটনেট এর জন্য হোস্ট করার জন্য অ্যাপ্লিকেশন। এনজিনস হচ্ছে নোড.জেএস রাখার জন্য অ্যাপ্লিকেশন, রাইট? বাট আপনি জেনে রাখেন এর যে কোনো সার্ভারেই ডটনেট কোর অ্যাপ্লিকেশন হোস্ট করা যায়। ASP.NET Core অ্যাপাচিতে হোস্ট করা যায়, আইএস এ হোস্ট করা যায়, এনজিনস এ হোস্ট করা যায়। এনজিনস হচ্ছে লিনাক্স বেস সার্ভার অ্যাকচুয়ালি, ডটনেট নোড.জেএস ইয়া করা যায়। বাট ডটনেট কোর যেটা এখন ক্রস প্ল্যাটফর্ম, তার মানে আমি যে কোনো সার্ভার অ্যাপ্লিকেশনে কমন গুলাতে এটাকে বসাতে পারবো, রাইট? ইভেন ডকার নতুন কনসেপ্ট আছে, কুবারনেটিস নতুন যে সকল কন্টেইনার সিস্টেম, সেখানেও ডটনেট কোরকে রাখা যায়। সো আপাতত এই সব এরিয়া আমার কনসিডারেশন পয়েন্ট, আমাদের জাস্ট টপিক চলে আসে এই জন্য আলোচনা করছি। সো এটা হচ্ছে আমার সেই সার্ভার হোস্ট অ্যাপ্লিকেশন যেখানে আসলে আমার অ্যাপ্লিকেশনটা আমরা রাখি। তো সাপোজ আমার অ্যাপ্লিকেশন, আমি যদি এখানে আমার ASP.NET Core MVC অ্যাপ্লিকেশন আমি এখানে বসাইছি আমার সার্ভারে, তার মানে কি এখানে আমার অ্যাপ্লিকেশন রাখা। ধরেন আপনি www.something.com/student/list এরকম কোন একটা রিকোয়েস্ট এই ব্রাউজারের অ্যাড্রেস বারে লিখে এন্টার করবেন, তাহলে এটা কোন সার্ভারে যাবে? ও খুঁজে বের করবে something.com কই আছে। এটা কিভাবে খুঁজে বের করবে? বিকজ ও প্রথমে যাবে ডোমেইন নেম সার্ভারে, ডিএনএস। ডিএনএস থেকে সে খুঁজে বের করবে এই ডোমেইনটা রেজিস্ট্রেশন করা আছে কোন আইপির এগেইনস্টে। তারপরে তার এগেইনস্টে সে আইপিটা খুঁজে বের করবে। আইপি মানে কি? একটা পিসি লোকেশন। তার মানে সেই সার্ভারটা খুঁজে বের করে ফেলবে, সার্ভার কোথায় রিকোয়েস্টটা থ্রো করতে হবে, দেন সে সুন্দর করে এই রিকোয়েস্টটা কোথায় নিয়ে আসবে? সার্ভারের কাছে। সার্ভার এবার জানে এই ডোমেইনের জন্য সার্ভারের কাছে কোন অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন করা আছে, কোন অ্যাপ্লিকেশনে তাকে থ্রো ব্যাক করতে হবে। দেন সার্ভার কি করে, পার্টিকুলার এই যে আইএস বলেন, অ্যাপাচি বলেন, এনজিন বলেন, যাই হোক না কেন, আমার পোর্ট ওপেন করা থাকে। অ্যাপাচিতে পোর্ট থাকে না 400 800 বা সামথিং, বা ওই অ্যাপ্লিকেশনের কাছে কিন্তু বলা থাকে আমি অমুক ডোমেইন দিয়ে ওই অমুক ডোমেইনের রিকোয়েস্ট কিন্তু আমি লিসেন করব, আমি অমুক ডোমেইনের রিকোয়েস্ট লিসেন করব, এটা কিন্তু বলা থাকে, সবকিছু কনফিগার করা। তো এই ডিটেইলে আমার যাওয়া দরকার হচ্ছে না, রাইট? সো ধরেন দিন শেষে সামহাউ যেভাবেই হোক ASP.NET আমার কোর এমভিসি এর যে রিকোয়েস্টটা সেটা এখানে এসে পড়লো এমভিসি অ্যাপ্লিকেশনের কাছে। তো আমরা কি জানি? আমাদের জানা মতে হচ্ছে আমাদের এখানে কি কি আছে? কন্ট্রোলার আছে, মডেল আছে, ভিউ আছে। সো কন্ট্রোলার, যখন আমরা কন্ট্রোলার মডেল ভিউ কনসেপ্ট আপনাদের সাথে শেয়ার করছিলাম, কন্ট্রোলারকে আসলে আমরা একটা কম্পোনেন্ট হিসেবে দেখাইছি, এটা একটা কনসেপচুয়াল কম্পোনেন্ট। কিন্তু যখন রিয়েলি আমি ইমপ্লিমেন্ট করছি, আমার তো অনেক ধরনের কন্ট্রোলার আছে, টিচার কন্ট্রোলার আছে, কোর্স কন্ট্রোলার আছে, স্টুডেন্ট কন্ট্রোলার আছে, অনেক কন্ট্রোলার আছে, রাইট? সো আমার এখানে ধরেন আমি লিস্ট বলি টিচার কন্ট্রোলার, যে আসলে যার মূল কাজ আমি রাইটেছি কিসের জন্য, টিচারের রিকোয়েস্ট কিভাবে হ্যান্ডেল করব, টিচার রিলেটেড যে কোনো ধরনের রিকোয়েস্ট আসলে এই কন্ট্রোলারের কাছে রিকোয়েস্ট চলে আসবে। দেন স্টুডেন্ট কন্ট্রোলার আছে, যার কাজ হচ্ছে স্টুডেন্ট রিলেটেড যে কোনো ধরনের রিকোয়েস্ট আসলে সে হ্যান্ডেল করবে, রাইট? কোশ্চেন হচ্ছে আমি যে স্টুডেন্ট স্ল্যাশ লিস্ট দিলাম, এইটা যে স্টুডেন্ট কন্ট্রোলারের কাছেই যাবে, এটা অ্যাপ্লিকেশন কি হবে? অ্যাপ্লিকেশনকে তো বুঝতে হবে যে অমুক কন্ট্রোলারের কাছে আমার রিকোয়েস্টটা পাঠিয়ে দেবে, কারণ আমরা জানি যে রিকোয়েস্ট অলরেডি কন্ট্রোলারের কাছে যায়। আচ্ছা, কন্ট্রোলারের কাছে কি আছে? কন্ট্রোলারের কাছে ধরেন এটা একটা, যদি আমরা চিন্তা করি এটা একটা ক্লাস, রাইট? আমাকে ইমপ্লিমেন্ট করতে হয় ক্লাস দিয়ে সবকিছু। তো আমি চিন্তা করছি এটা একটা আমার ফাইল, ক্লাস .cs ফাইল, এটা একটা .cs ফাইল, এটা একটা .cs ক্লাস ফাইল, রাইট? এবং কন্ট্রোলারের কাছে একটা মেথড আছে, মেথডের নাম হচ্ছে লিস্ট। এই লিস্ট মেথডটা কল হওয়া মানে হচ্ছে কি, এর ভিতরে আপনি যা যা কোড লিখে রাখছেন, যেভাবে লিখে রাখছেন, সেই কোড এক্সিকিউট করে তো সে রেসপন্স পাঠিয়ে দেবে। বুঝতে পারছি কি আমি?
তাহলে আমি কি চাচ্ছি, এই রিকোয়েস্ট আমি হিট করা মানে হচ্ছে এই অ্যাপ্লিকেশন ও বুঝে নেবে স্টুডেন্ট কন্ট্রোলারের এই লিস্ট মেথডটা কল হবে, তাহলে তো এর ভিতরে যা লেখা আছে সেটা এক্সিকিউট হয়ে রেসপন্স চলে আসবে। কোশ্চেন হচ্ছে ও কিভাবে বুঝবে এখানে যেতে হবে, আমার তো আরো থাউজেন্ডস অফ কন্ট্রোলার থাকবে। স্পেসিফিক করে দেওয়া বলে দিচ্ছি। রাইট, কোথাও না কোথাও বলে দেওয়া থাকতে হবে, কনফিগার করা থাকতে হবে। এই কনফিগার করার যে জায়গাটা সেটার নাম হচ্ছে রাউটার। রাউটারের কাজ কি? ডিরেক্ট করা, রাউট করা, নেভিগেট করা, রাইট। সো যে কোনো ধরনের আপনি যদি বলেন যে কোনো ধরনের এমবিসি অ্যাপ্লিকেশন দেখবেন বিভিন্ন রাউটার বলে একটা টুল আছে এখানে। লারাভেল, আমি জানি আপনার কাজ করছেন কি, লারাভেলও আছে। প্রত্যেকটা ইয়াতে রাউটার বলে একটা জিনিস আছে, কারণ ওর জানতে হয় এই রাউটারের কাছে যদি কনফিগার করা থাকে যে এই যে ইউআরএলটা আমার হিট হইলো, এই ইউআরএল এর এগেইনস্টে কোন কন্ট্রোলারের কোন মেথডটা কল হবে, কিভাবে কনফিগার করা থাকে সেটা ক্লিয়ারলি আমরা, রাউটার আসলে ইউআরএল নিয়ে অ্যানালাইসিস করে। রাউটারের কাছে ইউআরএল এর জন্য রুল বলা থাকে, সেই রুলটা কি রকম, একদম ডিফল্ট রুলটা আমরা শেয়ার করি, সেটা হচ্ছে রাউটারের কাছে ডিফল্ট রুল হচ্ছে কন্ট্রোলার স্ল্যাশ অ্যাকশন, এটা হচ্ছে ডিফল্ট রুল। অর্থাৎ আমার যে ইউআরএল আসছে এইটুকু তো আমার হোস্ট, তো জানেই এইটুকু হোস্ট, এর পরের অংশ নিয়ে ওরা অ্যানালাইসিস করে প্রথম এই স্ল্যাশের প্রথম পার্টে যে জিনিসটা থাকে ও তো এটাকে ভেঙে ফেলতে পারে স্ল্যাশ ধরে, প্রথম যে পার্টটা থাকে ও জানে এই পার্টের মানে হচ্ছে এটা আসলে একটা কন্ট্রোলার, এবং পরের যে পার্ট সেটার মানে হচ্ছে একটা অ্যাকশন। অ্যাকশন ফর ইউর ইনফরমেশন, অ্যাকশন হচ্ছে কন্ট্রোলারের যে মেথড, সেই মেথডটাকে অ্যাকশন বলে, রাইট। তো সে বুঝে নেয় যে প্রথম পার্ট কন্ট্রোলার, পরের পার্ট হচ্ছে অ্যাকশন। তার মানে কি আমার এই নামটা কন্ট্রোলারের নামের সাথে হুবহু মিল থাকতে হবে, তাহলে চিনবে না। আচ্ছা, এটা কি ওই লিস্টটা কি অ্যাকশনের ভিতরে রাখতে হয়? অ্যাকশন কোনটা? ওই যে লিস্টটা, হ্যাঁ, লিস্টটাকে আমার কন্ট্রোলারের ভিতরে রাখতে হবে, না হলে তো পাবে না। আমাদের কন্ট্রোলারের অ্যাকশনের ভিতরে কি লিস্টটা রাখতে হয়? এটা অটোমেটিক হয়। কোনটাকে বলছেন এই লিস্ট মেথডটা, এই মেথডটাকে আমরা বলছি অ্যাকশন। অ্যাকশনের ভিতরে নাই, মানে এই মেথড যেটা আছে এর নামটাই অ্যাকশন। অনেক অ্যাকশন থাকতে পারে। হ্যাঁ থাকতে পারে, ধরেন কিন্তু আমার একটা ক্লাসে তো একই নামে দুইটা থাকবে না, রাইট। সো এবার আমরা আসি, তো এটা ক্লাসে বলতে স্যার কন্ট্রোলারে যে কোনো মেথড আছে তার অ্যাকশন স্যার। হ্যাঁ যে কোনো মেথড না, যে মেথডগুলো রেসপন্সের কাজে আমি ব্যবহার করছি, ম্যাক্সিমাম ক্ষেত্রে কন্ট্রোলারকে মেথড লিখে আমি রেসপন্স করাচ্ছি, ইনস্ট্যান্স অন্য কোনো কাজে আমি নিশ্চয়ই ব্যবহার করব না। যাই হোক, যেটা বলছিলাম যে আমার তাহলে বেসিক কনভেনশন, ডিফল্ট কনভেনশন হচ্ছে প্রথমে যেটা আছে প্রথম পার্টে সেটা হচ্ছে কন্ট্রোলার নাম, এবং এটার নাম এবং এটার নাম হুবহু সেম হইতে হবে, এটা হচ্ছে এখন এমবিসি ডিফল্ট কনভেনশন। কেন হয় এইটার কোনো অ্যানসার নাই, এটাই হচ্ছে ডিফল্ট কনভেনশন। এর পরে যেটা আছে নাম, স্পেলিং এবং এর স্পেলিং ডিফল্ট কনভেনশনে হুবহু সেম থাকলে ও বুঝে নেবে এই কন্ট্রোলারের এই অ্যাকশনে আমাকে এখন যেতে হবে, রাইট। সো ফর দ্যাট রিজন ওই রাউটার অ্যানালাইসিস করে দেখলো যে কন্ট্রোলারের নাম হচ্ছে স্টুডেন্ট এবং অ্যাকশনের নাম হচ্ছে কি লিস্ট। এখানে কিন্তু নামের মানে স্পেলিংটা ইম্পর্টেন্ট, লোয়ার কেস না আপার কেস কোনো ফ্যাক্টর না, বিকজ ইউআরএল কেস সেনসিটিভ না, ইউআরএল যে কোনো কেসেই লেখা যায়। সো কি করে স্পেলিংটা মিলায়, তাহলে রাউটার পেয়ে গেল, রাউটারের থ্রুতে ও পেয়ে গেল যে আমার যেতে হবে এই স্টুডেন্ট কন্ট্রোলারের লিস্ট অ্যাকশন। এই লিস্ট অ্যাকশনে আমরা ডেভেলপাররা ডিফাইন করে দেই কোন মডেল কল হবে, কোন ডাটা নিয়ে আসবে, কোন ভিউ কল হবে, এটা আমরাই জানি, আমরাই ভিউগুলো ডিফাইন করে দেই। তার মানে কি আলটিমেটলি কন্ট্রোলারের রেসপন্সিবিলিটি চলে গেল না, যে কোন মডেল এবং কোন ভিউ কল হবে। দেন ফাইনালি আমি এখানে জাস্ট লিখে দিই রিটার্ন ভিউ, এরকম একটা লাইন লিখে দিই, এবং ভিউ এর যে ফরম্যাট মানে আমার ফোল্ডার স্ট্রাকচার আমি আরো পরে আপনাদের সাথে ক্লিয়ার করব। ডিফল্ট কনভেনশন বলছি কন্ট্রোলার নামে এরকম একটা ফোল্ডার থাকে, এসএমএমবিসি তে ফোল্ডারের ভিতরে কন্ট্রোলারগুলো থাকে, সেম ভাবে ভিউজ নামে একটা ফোল্ডার থাকে যেখানে আসলে ভিউগুলো থাকে। ভিউজ ফোল্ডারের ভিতরে এই কন্ট্রোলারের সেম নামে একটা ফোল্ডার থাকে,
শুধু কন্ট্রোলারের নাম, স্টুডেন্ট কন্ট্রোলার এটা কিন্তু নাম না, স্টুডেন্ট হচ্ছে নাম। সো ভিউজ ফোল্ডারের ভিতরে তোর কাছে আরেকটা ফোল্ডার এখানে লেখা থাকে, সেটার নাম হচ্ছে কি স্টুডেন্ট, রাইট? এবং এর ভিতরে একটা ফাইল থাকে যেটা হচ্ছে অ্যাকশনের নামের সাথে সেম নাম মিলায়। তাহলে আমি ফাইলটার নাম দিব কি list ডট, দেখবেন ফরম্যাট হচ্ছে cshtml, এগুলো আমরা আস্তে আস্তে ফ্যামিলিয়ার হয়ে যাব। cshtml ফাইল নামে একটা ফাইল থাকে। সো যখন রাউটার কোনো রিকোয়েস্ট প্রসেস করে, তো সে তো লিস্ট অ্যাকশনটা কল করে দিছে। এখানে আমরা সিম্পল লাইন লিখে দিচ্ছি কি রিটার্ন ভিউ। শুধু এই ভিউ কথাটা লিখলেই ASP.NET MVC বুঝে নেয় যে তার মানে হচ্ছে এই অ্যাকশনের নামে সেম নামে এবং এই কন্ট্রোলার নামে সেম নামে একটা ফোল্ডার আছে এবং এই অ্যাকশনের নামে সেম নামে একটা ভিউ আছে, ওই ভিউটাকে আবার এন্টার করে দিতে হবে। সে তখন এই ভিউটাকে HTML এ রেন্ডার করে আমার ইউজারের কাছে এইটাকে আবার এটা প্রসেসিং আছে CSHTML ফরম্যাট, এটাকে সে আবার যখন প্রসেসিং করা শেষ হয়ে যায় এটাকে সে আবার HTML এ কনভার্ট করে, রাইট? HTML যদি CSS থাকে CSS গুলা লাইন আপ করে, জাভাস্ক্রিপ্ট থাকলে জাভাস্ক্রিপ্ট গুলো লাইন আপ করে, ফাইনালি সে একটা প্যাকেজ বানায়, ছোট প্যাকেজ কিন্তু বড় প্যাকেজ না। আমার একটা সময় একটা রিকোয়েস্ট তো অনেক কিছু ডাটা নিয়ে আমি রিকোয়েস্ট করছি এমন না, একটা সময় আমি যে কোনো সময় একটা পেজে আমি রিকোয়েস্ট করছি, দেন এই প্যাকেজটা সেই প্যাকেজ আকারে আমার ইউজারের কাছে পাঠিয়ে দেয়। ব্রাউজার যখনই HTML CSS জাভাস্ক্রিপ্ট রিকোয়েস্ট হিসেবে রিসিভ করে, ব্রাউজার সেই অনুযায়ী তার নিজেকে সাজায় ফেলে, কারণ ব্রাউজার খুব ভালো করে জানে HTML CSS জাভাস্ক্রিপ্ট কিভাবে রেন্ডার করতে হয়। এই হচ্ছে ASP.NET MVC অ্যাপ্লিকেশনের ওভারঅল রিকোয়েস্ট সাইকেল। আচ্ছা, তাহলে ভিউজের ভিতরে শুধু স্টুডেন্ট না, যতগুলি কন্ট্রোলার থাকবে অতগুলি হচ্ছে ফোল্ডার থাকবে। ফোল্ডার থাকবে। এক্স্যাক্টলি, এই ভিউয়ের রাইট রাইট। প্রতিটা কন্ট্রোলার সেম নামে একটা করে ফোল্ডার থাকবে এবং অ্যাকশনের নামে একটা ভিউ ফাইল থাকবে CSHTML ফরম্যাট। এটা হচ্ছে ডিফল্ট কনভেনশন, বাট আপনি চাইলে এটাকে ওভাররাইড করতে পারেন। এমন না যে এইভাবেই থাকতে হবে। আপনার যদি মানে মনে হয় যে আমি ডিফল্ট কনভেনশনের বাইরে গিয়ে কাজ করব, সেটা আপনি চাইলে করতে পারেন। আপনি যদি মনে করেন না আমি হচ্ছে কন্ট্রোলারের নাম আগে চিনব না, আমি অ্যাকশনের নাম আগে চিনব, কন্ট্রোলারের নাম পরে চিনব, সেই রুল আপনি রাউটারে বলে দিবেন, সেই অনুযায়ী সে চিনে নেবে। এগুলা কনফিগার করা যায়, রাইট? নতুন প্রজেক্ট ক্রিয়েট করলে এই জিনিসগুলো বাই ডিফল্ট দেওয়া হবে। নতুন প্রজেক্ট হলে একদম বাই ডিফল্ট এই সেটিং প্রথমেই। আমরা কি সবাই ক্লিয়ার? ফাইন, তাহলে আমরা ডেমনস্ট্রেশনে চলে যাই।